কি হলো? জবাব দিচ্ছ না কেন? সায়ন আবারও প্রশ্ন করে। নানুর সাথে পাশের বাড়ি গিয়েছে, কার নাকি বিয়ে সেই খবর নিতে। ভাবনা থেকে বেরিয়ে উত্তর দেয় রায়দা। নানু? সেটা কি? সায়ন প্রশ্ন করে। যার বাসায় দাঁড়িয়ে আছেন তার স্ত্রী। বিরক্ত মুখে জবাব দেয় রায়দা। ও, তোমার বোনের নাম কি? ও কখন আসবে? মারিয়া। বিকেলে গিয়েছে, নানুর সাথে ফিরবে। পেয়েছেন আপনার উত্তর? এখন বের হন এখান থেকে। আঙুল দিয়ে দরজার দিকে ইশারা করে বলে রায়দা। তোমার মধ্যে দেখছি একদম ভদ্রতার ছিটে ফোঁটা নেই। দেখে তো মনে হয় পড়ুয়া মেয়ে তুমি, অথচ মেহমানের সাথে কেমন আচরণ করতে হয় শিখনি এখনো। বিয়ে দিলে তো এতদিন ফুটবল টিমের মা হয়ে যেতে। ভদ্র মেহমানের সাথে ভদ্র আচরণ করি, আর অভদ্র গায়পজ বিনা দাওয়াতে আসা মেহমানের সাথে অভদ্র আচরণ করি। মেয়ে মানুষ কিছু পারুক আর না পারুক, কথার প্যাচ ভালোই দিতে জানে। আর আপনারা পারেন অপরিচিত মেয়েকে তুমি বলতে, তাও অনুমতি ছাড়া। সায়ন ডান হাতে 2 আঙ্গুল কপালে ঘষে কিছু চিন্তা করে বলে, আচ্ছা, তোমার আম্মুর নাম কি? এই না মানিয়াকে খুঁজতেছিলেন, এখন আবার আমার আম্মুর নাম জানতে চাচ্ছেন কেন? সায়নের প্রশ্নের মধ্যেই উঠান থেকে আরাফের কণ্ঠ ভেসে আসে। সেটা সময় হলে বুঝতে পারবা। কথাটা বলে সায়ন রায়দার দিকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করে ঘর থেকে বের হয়ে যায়। সায়ন যেতেই রায়দা দরজা বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিয়ে রাকিবের দিকে এগিয়ে যায়। তোদের চক্করে আজকে তো ভালোভাবেই ফেসে যেতাম। মাগো, কি দোষ আপা? এই লোক এত প্রশ্ন কইরা মাথা খাইব জানতো কেডা? রাকিব জবাব দেয়। ওই বাড়িতে আবার উল্টাপাল্টা কিছু বলে দিসনি তো? রায়দা প্রশ্ন করে। একদম না আপা, আর একজন ভাই আছিল, উনার লগে উনি তো মোরে 25 টাকা লোভও দেখাইছে। মুই তো মুখে তালা মাইরা থুইছিলাম, একটা কথাও মুখ থেকে বাইর হতে দেই নাই। এই রাকিবরে কিনা এত সস্তা না। হাত নাড়িয়ে অঙ্গভঙ্গি করে কথা বলে রাকিব। 500 না, 1000 টাকার নোট দোহাইলেও রাকিবরে কিনতে পারত না। মণি ফোড়ন কেটে বলে। মনির কথা শুনে হেসে দেয় রায়দা। মাত্র যে এলো ছেলেটা, কে রে? রাকিবকে প্রশ্ন করে রায়দা। চেয়ারম্যানের নাতি। রায়দা ভাবতে থাকে, এরপর আবার প্রশ্ন করে, বর্তমানে চেয়ারম্যান না মহিউদ্দিন চাচা? ওনার এত বড় নাতি? আমি তো শুনেছিলাম তার ছেলেমেয়েরা অবিবাহিত। রাকিব উত্তর দিতে নিলেই উঠানে কারো শব্দ পাওয়া যায়। রাকিব দরজা খুলতে নিলে রায়দা তাকে আটকে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ বাদে শব্দটা বন্ধ হয়। অন্ধকারে ভেসে আসে ঝিঝি পোকার ডাক। রায়দা বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে নোটপ্যাডে কিছু লিখতে থাকে। রাত 11টার দিকে আলেয়া বেগম নাতনিকে নিয়ে বাসায় ফিরেন। গল্প করতে করতে কখন যে এত বেজে গেছে টের পাননি। মারিয়া নাচতে নাচতে উঠানের দিকে যাচ্ছিল। উঠানে গিয়ে একটা চিৎকার দেয়। ও মাগো, ও খালা গো, বাঁচাও মোরে, মোর হাড্ডি কুট্টি ভাঙা গেল রে, এখন মুই কুতকুত খেলুম কেমনে এই ভাঙা হাড্ডি লইয়া? কান্নার ঢং করে বিলাপ করতে থাকে মারিয়া। মারিয়ার চিৎকার শুনে রায়দা ঘরের দরজা খুলে টর্চ নিয়ে বের হন। বের হয়ে দেখে মারিয়া উঠানে চিৎপটাং হয়ে পড়ে আছে। আলেয়া বেগম মারিয়ার পিছন পিছন আসছিল। হুট করে নাতনির চিৎকার শুনে দৌড়ে এসে সেও পড়ে যায়। রায়দা সদর দরজার সিঁড়িতে দাঁড়িয়ে হাসতে থাকে। বেশ হয়েছে, আরও কর বদমাইশি। হাসতে হাসতে বলে রায়দা। দেখলা নানি আপা, তোমারেও ভাঙাইল? মারিয়া আলেয়া বেগমকে খোঁচা মেরে বলে। চুপ থাক বদমাইশ ছেমড়ি, তোর চিকুল শুইনা দৌড় দিয়া আইয়া এখন মুই পড়লাম। ও মা গো, মোর মাজাটা শেষ এককারে। আলেয়া বেগম কোমরে হাত দিয়ে কথাটি বলে। নানির এই অবস্থা দেখে হাসি থামিয়ে দেয় রায়দা। তুই চিৎকার না দিলে নানুর এই অবস্থা হতো না। তোর ঠ্যাং যদি না ভাঙে আমি ভেঙে দেব। রায়দা মারিয়ার দিকে টর্চ তাক করে বলে। ব্যথা পাইলাম মুই, এখন দোষও মোট। হায় খোদা, দেহ এই অবলা শিশুটারে সবাই খালি বকে। মারিয়া 2 হাত তুলে বলে। উঠান না শুকনো ছিল, তাহলে এখন ভেজা কেন? রায়দা চিন্তিত হয়ে বলে। এইটার জবাব তো নাই মোর কাছে বইন। এখন মোরে তুইল এখান থেকে, মাথাটা যন্ত্রণা করতেছে মেলা। রায়দা বাম হাতে টর্চ দিয়ে ডান হাত দিয়ে আলিয়া বেগমকে তুলে পুকুর পাড়ে নিয়ে যায়। মারিয়াও তাদের সাথে আসে হাত পা ধুতে। নানু, একটা টিউবওয়েল লাগালে তোমার যত কষ্ট কমে যায়, অথচ তুমি কথা শোনো না আমার। আলিয়া বেগমের হাত পায়ে মগ দিয়ে পানি ঢালতে ঢালতে কথাটি বলে রায়দা। তোর নানা মারা গেছে, পরে সব উলট পালট হইয়া গেছে বোন। পোলাডি তো আগে সব ভাগাভাগি কইরা নিছে। এমন অপেক্ষা করে কোন মুই চোখ বুঝুম আর এই বিদায় কবজা করবে।
হাত পা ধুতে ধুতে উত্তর দেয় আলেয়া বেগম, আমি দেখি যতদিন আছি টিউবওয়েলের একটা ব্যবস্থা করতে পারি কিনা। কথাটি রায়দা বলে। নানি খালা কবে আইব? মারিয়া জিজ্ঞেস করে। কালকে আসবে, কল দিয়েছিল। রায়দা উত্তর দেয়, কালকে কিন্তু হাটখালা বইব, তুমি কথা দিছো নিয়ে যাবা মোড়ে। রায়দা দু পা এগিয়ে গিয়ে মারিয়ার কান ধরে বলে, স্কুল কয়দিন ফাঁকি দিছিস সেই খবর আছে? কালকে স্কুলে যাবি, তারপর বিকালে বাজারে নিয়ে যাব, এর আগে না। কান সাজে কথা দিলাম জামু স্কুলে, তুমি আইসো সেই খুঁজতে একটু বন্ধ দিলাম। মোর লাগে এমন করো কেন আপা? কান ডলতে ডলতে উত্তর দেয় মারিয়া, বইন মোড়ে ধরতো, নাইলে পুড়ে যাবো। ঘরে যাইতে চাইতে মাজাটা মনে হয় ভাঙাই গেল রে। কথাটা বলে আলেয়া বেগম রায়দার দিকে হাত বাড়ায়। টর্চ মারিয়ার হাতে দিয়ে নানিকে ধরে ঘরে নিয়ে যায় রায়দা। মারিয়া পড়তে বস, দুদিন পর এসএসসি, এখনো পড়ার নাম গন্ধ নেই। আলেয়া বেগমকে বিছানায় বসিয়ে বলে রায়দা, বিদ্যুৎ নাই তো আপা, কেমনে পড়ো? বিদ্যুৎ আহুক আগে, থাপ্পড় মেরে তোর 16 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, পড়তে বস জলদি। রায়দার হুঙ্কারে ভয়ে জলদি বই নিয়ে পড়তে বসে মারিয়া। আলেয়া বেগম বিছানায় বসে মিটমিট করে হাসতে থাকে মারিয়ার অবস্থা দেখে। রায়দা তরকারিগুলো বের করে সিলিন্ডারের চুলায় গরম করতে থাকে। আপা খিদা লাগছে অনেক, খাইয়া পড়তে বসি। মারিয়া কাঁদো কাঁদো মুখ করে বলে, গতকালকে যেই পড়া দিছিলাম সেগুলো মুখস্থ দিবি, তারপর খাবার পাবি, এর আগে না। মারিয়াকে রায়দা খুন্তি দেখিয়ে বলে। মন খারাপ করে মারিয়া পড়তে থাকে। ভাত তরকারি গরম করে রায়দা বাড়তে থাকে প্লেটে। মারিয়াকেও ডেকে খেতে বসায়। খাওয়া শেষ হলে আলেয়া বেগম শুয়ে পড়ে আর টেবিলে গিয়ে মারিয়া পড়তে বসে। ব্যাগ থেকে ল্যাপটপ ক্যামেরা বের করে রায়দা নিজের কাজে লেগে যায়। তোর হয়েছে কি আমায় বলতো? রাকিব ছেলেটাকে আমি দিয়ে আসতে যেতে চাইলাম, তুই তখন কিছু বললি না। যখনই ও বলল মাস্টার বাড়ি যাবে তখন তুই বেঁকে বসলি। তোর নাকি হাঁটতে ইচ্ছে হচ্ছে, আমাদের সাথে যাবি। এরপর মাঝ রাস্তায় বললি ফোন ভুলে গেছিস, আমায় ফেরত পাঠিয়ে দিলি ফোন আনতে। ফোন নিয়ে গিয়ে দেখি তুইও নাই রাকিবও নাই। আশেপাশের মানুষদের জিজ্ঞেস করে মাস্টার বাড়ি গেলাম, কিন্তু তুই আমায় ধরে আমায় ফেরত নিয়ে আসলি। পুরো ঘটনাটা একটু বিস্তারিত বুঝিয়ে বলবি বলিস। আরাব সন্ধিয়ান হয়ে কথাগুলি বলল সায়নকে। আজব, এখানে ঘটনা কই পাইলি তুই? তোর কথার মধ্যেই উত্তর আছে, খুঁজে দেখ। ফোন ভুলে গেছি, সেটা তুই নিয়ে যেতে লেট হচ্ছিল, তাই ওরে আমি দিয়ে আসছি, সিম্পল। শুধু শুধু জল খোলা করছিস। সায়ন কথাটা বলে রুম থেকে বের হয়ে যায়। আরে আরাব, তুই একটু বেশিই ভাবছিস। সায়নকে তো চিনিসই, ও হুটহাট কত কিছু করে বসে, ওই সব নিয়ে মাথা খাওয়াস না। চল বাইরে গিয়ে মুরব্বীদের আলাপ করে আসি। আরাবের কাঁধে হাত দিয়ে বলল রুবেল। আরাব কোনো উত্তর না দিয়ে রুবেলের সাথে বের হয়ে উঠানের দিকে যাওয়ার জন্য। উঠানে গিয়ে দেখলেন মহিউদ্দিন চাচা বসে আছেন একা। আরাব আর রুবেলকে দেখে ইশারায় তার পাশে বসতে বললেন। বাড়িতে মানুষ ভর্তি থাকলে কত ভালো লাগে। সবাই সম্পত্তির ভাগ চায়, কিন্তু কেউ এসে থাকতে চায় না। ছোট থেকে নিজ হাতে ভাই বোনদের দুইটারে মানুষ করেছি। আব্বা লেখাপড়ার বিরুদ্ধে ছিল, অথচ আমি তার বিরুদ্ধে গিয়া ভাই বোন দুইটারে শহরে পাঠাইছি। আম্মা বাচ্চা থাকতে ওরা আসতো, বাড়িটা পুরো জমজমাট থাকতো। ওই মেন রাস্তা থেকে চেয়ারম্যান বাড়ির মানুষের হাসির শব্দ পাওয়া যেত। যেই আম্মা মারা গেল, বোনটাও আসা কমাই দিল। ভাইরা যা একটু আসতো খালি সম্পত্তি ভাগ করার কথা বলতো। আব্বা অসুস্থ হইয়া বিছানায় পড়ার পর আমি চেয়ারম্যান হলাম। তখন ছোট ভাই আমারে লোভী বইলা অপবাদ দিল। সম্পত্তি লোভে নাকি আমি চেয়ারে বসেছি। বলো বাপ, যাদের জন্য করলাম চুরি, এখন তারা আমায় বানায় দিল চোর। কথাগুলো বলতে গিয়ে চেয়ারম্যানের চোখ ভিজে গেল। সায়নের মা এখন আর আসে না? রুবেল প্রশ্ন করে। অনেক বছর আগে সামান্য এক কারণ নিয়ে রাগ করে চলে যায়, এরপর আর আসেনি। সায়নও এত বছর পর এই বাড়ি আসলো। মহিউদ্দিন জবাব দেয়। আন্টি কেন রাগ করেছিল? রুবেল প্রশ্নটা করে। আরে তেমন কিছু না, ছোটোখাটো বিষয়। কথাটা বলে জোরপূর্বক হাসার চেষ্টা করে মহিউদ্দিন। বাড়িতে কে কে আছে এখন? আসলে সবার সাথে পরিচিত হতে পারেনি। আরাব সংকোচ নিয়েই প্রশ্নটা করে। চেয়ারম্যান হেসে উত্তর দেয়, পোলামাইয়া আমার 3টা। বড় পোলাটা পটুয়াখালীর এক হোস্টেল থেকে কলেজে পড়ে, মেজো মেয়েটা ক্লাস 10-এ পড়ে, আর ছোট মেয়েটা মাত্র 7-এ পড়ে। তোমাদের মামি আব্বা, আমি আর 2 মাইয়া সারা বাড়িতে থাকতাম। বাড়ি ফাঁকা থাকে, সেই জন্য তোমার মামির ছোট ভাই বোন 2টারে নিয়ে আসছি। তোমার মামির ভাইটা আমার সাথেই থাকে, সব দেখাশোনা করে। তার বোনটা মহিলার মাদ্রাসায় পড়ে। এই শুনতাছেন? পোলাপানগুলারে খাওয়ান লাগবো না? গল্প করলে কি পেট ভরবো নাকি? পোলাপানগুলারে নিয়ে ভেতরে আহেন, খাওয়ান বাড়তেছি।
মহিউদ্দিনের স্ত্রী কয়েসে কথাগুলো বলে আবার বাড়ির ভিতরে চলে যায়। চলো ভিতরে বাকি কথা পরে বলবো, আগে খাওয়া দাওয়া শেষ করি। গিন্নি খাবারের সময় দেরি করা একদম পছন্দ করে না। সায়ন কোথায়? অনেকক্ষণ ওরে দেখতেছি না যে। মামা আপনি ভিতরে যান, আমরা ওরে ডেকে আনতেছি। আরাব কথাটি বলে। আচ্ছা জলদি এসো। কথাটা বলে মহিউদ্দিন উঠে ঘরের দিকে যায়। লোকটা গ্রামে থাকে বোঝাই যায় না, একদম স্পষ্ট শুদ্ধ উচ্চারণ করে। কথাটি রুবেল আরাবকে বলল, ঠিক বলেছিস, তবে চেয়ারম্যান বাড়ির সদস্যরা আয়ানকে দেখে একটু অন্যরকম ব্যবহার করছে। আরাব বলে, হয়তো অনেক বছর পর পেয়েছে সেই জন্য, হতেও পারে আবার অন্য ঘটনা থাকতে পারে। চল সায়নকে ডেকে আনি। কিন্তু ও কোথায় আছে? কোথাও বসে নিশ্চয়ই সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। আরাব আর রুবেল হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে একটা ছোট পুকুরের সামনে আসে। পুকুরের ঘাটে একটা মানুষের অবয়ব দেখে দুজন সেখানেই যায়। কাছে গিয়ে দেখে সায়নের সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। বলছিলাম না বেটা সিগারেট খাচ্ছে, কোথাও বসে দেখ, আমার কথা সত্য। হাসতে হাসতে বলে রুবেল, তোরা এখানে কি দরকারে? সিগারেট খাবি? সায়ন পুকুরের পানির দিকে তাকিয়ে প্রশ্ন করে। দে ভাই একটা টান দেই। রুবেল সায়নের দিকে হাত বাড়িয়ে বলে, খবরদার রুবেল, মায়ের খাবি এখন সিগারেটে টান দিলে। খেতে রাখতেছে আমাদের জট জ্বলতি। সায়ন আয় জলদি, মামি খাবার বেড়ে বসে আছে। আরাব ব্যস্ত গলায় বলে, তোরা যা, আমার খিদে নেই। কথাটা বলে সায়ন সিগারেটে টান দেয়। দেখ তাজমি করিস না। সায়নকে টেনে আরাব বসার থেকে তোলে। আচ্ছা যা, আমি ফ্রেশ হয়ে আসছি, না হলে সিগারেটের গন্ধ আসবে। আচ্ছা জলদি আয়। কথাটা বলি আরাব রুবেলকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। তুমি কি আমায় আর দেখা দিবে না? কত বছর হয়ে গেল, আজও তোমায় খুঁজি। এখানে আসার পর মনে হচ্ছে একবার যদি তোমার দেখা পেতাম তাহলে এবার আর হারতে দিতাম না। দরকার হলে জোর করে বেঁধে নিজের কাছে রেখে দেব। পুকুরের পানির দিকে তাকিয়ে বলে সায়ন। ফোনটা বের করে গ্যালারিতে গিয়ে একটা ছবি বের করে। ছবিটা অস্পষ্ট হলেও সায়নের কাছে ছবিটা অনেক মূল্যবান। ছবিটাতে একটা চুমু খেয়ে ফোনটা পকেটে রেখে চোখ বন্ধ করে ফেলে। কাঠের বিশাল ডাইনিং টেবিল ভর্তি করে একের পর এক খাবারের পদ এনে রাখছেন মনিরা বেগম। ননদের ছেলে এত বছর পর এসেছে, সেই খুশিতে অনেক রান্নাবান্না করেছেন। সায়ন এসে দেখল মামা আরাব আর রুবেলের সাথে হেসে হেসে কিছু বলছেন। শ্রেয়া ফোন টিপছে আর যামিনী সায়নের মামাতো বোনের সাথে কথা বলছে। মহিউদ্দিন শালা এখনও বাড়ি ফেরেনি আর তার শালী মনিরা বেগমকে সাহায্য করছে রান্নাঘরে। মামা নানা কোথায়? সায়ন প্রশ্ন করে মহিউদ্দিনকে। আব্বাই আরও আগে খাইয়া শুইয়া পড়ছে, অসুস্থ মানুষ রাত জায়গা লাভ কি, তাই জলদি খাওয়াইয়া ওনারে ঘুমাইতে পারাই দেই। মহিউদ্দিনের স্ত্রী মনিরা বেগম জবাব দেয়। সায়নের বোধ হয় বিষয়টা পছন্দ হলো না, তারপরে চুপ করে রইল। আরাব কিছু বলতে নিলে রুবেল হাত চেপে বাধা দেয়। সায়ন, তোর বন্ধুটাকে চিনেছিস? এই যে আমার বাম পাশে বসা তোর সেই ছোট্ট বোন সানজিদা। মহিউদ্দিন হাত দিয়ে যামিনীর পাশে বসা মেয়েটাকে দেখিয়ে দেয়। এটা আমাদের সেই ছোট পুচকি। সায়ন হেসে সানজিদার উদ্দেশ্যে বলে, ভাই একদম আমায় পুচকি বলবে না, বড় হয়ে গেছি আমি। সানজিদা রাগ দেখিয়ে বলে। কোন ক্লাসে পড়িস? সায়ন জিজ্ঞেস করে। ক্লাস 10-এ এবার। সানজিদা জবাব দেয়। বাহ, অনেক বড় হয়ে গেছ। আরাফ হেসে বলে। আরাফের কথা শুনে সানজিদা মাথা নিচু করে ফেলে। আর এই যে ঘরের ছোট রাজকন্যা শিমু। মহিউদ্দিন তার ছোট মেয়েকে ডেকে এনে বলে, এদিকে আয়, বস আমার পাশে। সায়ন শিমুকে বলে। শিমু গিয়ে মনিরা বেগমের পিছনে লুকায়। বহুত কথা হয়েছে, খাবার বেড়ে দিতেছি, খাও আগে। কথাটা বলে মহিউদ্দিনের স্ত্রী মনিরা বেগম খাবার দিতে থাকে সবাইকে। হাসি তামাশায় রাতের খাবার সকলে একত্রে খেলো। রুবেল আর আরাবকে নিচ তলায় ডান পাশে একটা রুমে থাকতে দিয়েছে। সায়ন কারো সাথে রুম শেয়ার করতে পারে না, তাই তাকে পাশের রুমটা দিয়েছে। শ্রেয়া যামিনীকে উপরে সানজিদার পাশের রুমে শুয়েছে। নামাজ পড়ে রেডি হয়ে হাঁটতে বেরিয়েছে মেয়েটা। এই সময় ভোরের বাতাস এত ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে বাড়ির উল্টো দিকে চলে এসেছে। মোড় ঘুরে আবার বাড়ির দিকে ফিরছে সে। আপনি সেই মেয়েটা না? মেয়েটা পাশে তাকিয়ে দেখে একটা ছেলে সাদা পাঞ্জাবি গায়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মুখে তার লেগেছে হাসি। আপনাকে আমি কি চিনি? আরে গতকালকে বিকেলে আপনার সঙ্গে দেখা হলো মেন রাস্তার ধারে। আমি আরাব। আর কিছু বলতে নিলেই মেয়েটা থামিয়ে বলে, মনে পড়েছে এখন।
কিছু কইবেন মশাই? মানে আপনার নামটা কি? নাম কমু যদি ওই যে গাছটা দেখতেছেন সেখান থেকে আমারে আম পাইরা দেন। হাতের ইশারায় সামনে থাকা বিরাট একটা আম গাছ দেখায় মেয়েটা। আরাম গাছের নিচে তাকিয়ে ঢোক গেলে, সহজ কিছু দেন, আসলে আমি গাছে উঠতে পারি না, তেলে নামও জানা লাগবে না। কথাটা বলেই মেয়েটা সামনে হাঁটা দেয়। আরে দাঁড়ান, আমি চেষ্টা করছি। কথাটা বলে পাঞ্জাবির হাতা গুটিয়ে গাছে ওঠার চেষ্টা করে আরাব। মিনিট 10 চেষ্টা করে আরাব গাছে উঠতে পারেনি। মেয়েটা আরাবের পেছনে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে মিট মিট করে হাসতে থাকে। আরাব লজ্জায় কী করবে বুঝে উঠতে পারছে না। বুঝছি পারবেন না, গেলাম আমি। এই না, দাঁড়ান না, আমি আর একবার চেষ্টা করি। লাগবে না, গেলাম আমি। কথাটা বলে মেয়েটা হাঁটতে থাকে। তাহলে আপনার নামটা? আম পেড়ে আনলে বলুন। আরাব অসহায়ের মতো গাছের নিচে দাঁড়িয়ে রইল। সকালে মসজিদের মহিউদ্দিনের শালা রফিকের সঙ্গে নামাজ পড়তে গিয়েছিল। ফেরার পথে রফিক বাজারে চলে গেলে আরাব একাই চেয়ারম্যান বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে কামিজ পরা মেয়েটাকে দেখে চেনা চেনা লাগে, তাই মেয়েটার কাছে আসে। আর এসেই দেখে এইটা সেই গতকালকে বিকালে দেখা মেয়েটা। রায়দা উঠানে বসে হাঁসগুলোকে খাবার দিচ্ছিল, তখন বাড়ির সামনে রাস্তায় চোখ গেলে গেলে দেখে সায়ন তাদের বাড়ির দিকে আসছে। রায়দা হাঁসের খাবারগুলো ওখানেই ফেলে রুমে দৌড় দেয়। সায়ন উঠানে কাউকে দেখতে না পেয়ে উঠানে পায়চারি করতে থাকে। দরজায় বাড়ি দিবে নাকি সেটা নিয়ে দ্বিধায় আছে সে। পাশে তাকিয়ে দেখে হাঁসগুলো খাবারের বাটি রেখে গামলা থেকে খাবলা খাবলি করে খাবার খাচ্ছে। একটা পিঁড়ি খাবারের গামলার সামনে দেখে মনে হচ্ছে কেউ এখানে বসেছিল। কাউরে খুঁজতেছ? আলিয়া বেগম শাকের ঝুড়ি রেখে নিচে রেখে প্রশ্ন করে। সায়ন ইতস্তত করে বলে, আসলে আমি মাস্টার নানাকে দেখতে এসেছি। আলিয়া বেগম মুখ কালো করে বলে, সে তো মারা গেছে আজ 5 বছর হইব। সায়ন বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। তা তোমার তো চিনলাম না, কে তুমি? আমি সায়ন, মহিউদ্দিন চেয়ারম্যানের ভাগনা। আলিয়া বেগম মনে করার চেষ্টা করে সায়নের পরিচয়। রিনার ছেলে আমি। সায়নের কথা শুনে আলিয়া বেগম সায়নের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে, তোমার তো চেনা যায় না, কত বড় হইয়া গেছো, বসো এই চেয়ারে। রায়দা দরজা লাগিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করছে, কিন্তু সে তার নানির কিছু কথা শুনতে পাচ্ছে, তবে সায়নের কোনো কথা শুনতে পাচ্ছে না। হাঁসের খাবারের কুড় হাতে লেগে আছে, সে হাত ধোয়ার সময় পায়নি। গন্ধে বাম হাত দিয়ে নাক চেপে ধরে আছে। এই সায়ন আপদ না গেলে সে বের হবে না। ছেলেটাকে তার মোটেও সুবিধার মনে হয় না। না নানু, বসবো না, যাচ্ছিলাম এদিক দিয়ে, তাই ভাবলাম আপনাদের খবর নিয়ে যাই। বাড়িতে আপনি একা থাকেন? সায়ন প্রশ্ন করে। ছোট বোলার বউ থাকে আইসিয়া, গতকালকে বাপের বাড়ি গেছে, ওর বাপে নাকি অসুস্থ, সেই জন্য। বাড়িতে এখন মাইয়ার ঘরে নাতনি 2টা আছে। আলিয়া বেগমের সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে সায়ন বিদায় নিয়ে বাজারের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। মুখে তার লেগে আছে লম্বা হাসি। সে ভাবতে পারেনি এত জলদি কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে শেষ হলো সেদিন দেখা হয়েছিল 2য় পর্ব। 3য় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবেই চলবে 3য় পর্বে। ধন্যবাদ।